আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার মতো একটা অধ্যায় এটা। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা যদি দেখি কি বলা হয়েছে, বর্তমানে পৃথিবীতে বাস করছে লাখ লাখ বিভিন্ন জাতের প্রাণী। এদের আকার আকৃতি ও বৈশিষ্ট্য যেমন ভিন্নতর তেমন বৈচিত্র্য এদের জীবনধারা, স্বভাব, খাদ্য ও খাদ্য গ্রহণ পদ্ধতি। অর্থাৎ তোমরা যদি খেয়াল করো যে আমাদের পরিবেশের প্রত্যেকটা যে জীব আছে বা প্রাণীগুলো আছে সবার খাদ্য কিংবা খাদ্য গ্রহণ পদ্ধতি কিংবা স্বভাব কিংবা জীবনধারা এক নয়। জীবনধারা কিন্তু সবারই ভিন্ন। তারপরে কি আছে, দেহের বৃদ্ধি, শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর খাদ্য অপরিহার্য। অতএব মানবদেহকে সুস্থ সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। অর্থাৎ যদি একটা জীবের যে কার্যপ্রণালী চালানোর জন্য অবশ্যই তাদের খাদ্য অর্থাৎ সুস্থ সবল থাকার জন্য খাদ্য গ্রহণ করা অপরিহার্য। খাদ্য ও পুষ্টি সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা দেহকে সুস্থ রাখার পূর্বশর্ত। আমিষ, শর্করা, তেল ও চর্বি ইত্যাদি জৈব যৌগ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। অর্থাৎ আমিষ, শর্করা ও তেল, চর্বি জাতীয় যে খাবারগুলো এগুলো কিন্তু জৈব যৌগ, এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকার, এবং যেই খাদ্যতে আমাদের বেশি পুষ্টি আমাদের সেটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তো এই জন্যই আমাদের সকল খাবারের পুষ্টি গুণাগুণ সম্পর্কেও জানতে হবে। এই অধ্যায়ে সেটি আলোচনা করা হয়েছে। আর এই সকল খাদ্য থেকে পুষ্টি পায়। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। অর্থাৎ খাদ্য বলতে কি বোঝায়, যে জৈব উপাদানকে, অর্থাৎ সেই জৈব উপাদানকে বোঝায় যেখানে জীবের দেহের গঠন, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদন। অর্থাৎ যদি আমরা খাদ্য গ্রহণ করি তখন আমাদের শক্তি আসে এবং দেহের যে ক্ষয়পূরণ হয়, জীবের দেহ গঠন হয়, এগুলো কিন্তু সেই জৈব উপাদানকেই বোঝায়, সেগুলোই হলো খাদ্য। আর এই খাদ্য থেকে জীব পুষ্টি লাভ করে। অর্থাৎ এই যে খাদ্যটা জীব কিন্তু পুষ্টি লাভ করে। এখানে একটা বাচ্চার ছবি দেওয়া আছে, এখানে অপুষ্টিজনিত রোগে এই বাচ্চাটা ভুগতেছে, এমন একটা বাচ্চার ছবি দেওয়া আছে। তো চলো আমরা নিচের দিকে পড়লে আরো ভালোভাবে জানবো। তো এখানে কি আছে, পার্ট 1, পুষ্টি, পুষ্টিমান ও খাদ্য উপাদান। ইঞ্জিন চালানোর জন্য কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। বলতে পারো এ জ্বালানির কাজ কি? এ জ্বালানিগুলো পুড়ে শক্তি উৎপন্ন করে, আর এ শক্তি যানবাহনগুলোকে শক্তি দান করে। যানবাহনগুলো চলতে থাকে। মানবদেহে একটি ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। অর্থাৎ দেখো, ইঞ্জিন চালানোর জন্য কি লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, অথবা প্রাকৃতিক গ্যাস বা বিভিন্ন ধরনের উপাদান লাগে। এই উপাদানগুলো জ্বালানি হিসেবে কাজ করে এবং এগুলো পুড়ে কি সেইটার শক্তি উৎপন্ন করে এবং যানবাহনগুলো চলতে সক্ষম হয়। এবং মানবদেহকেও সেই ইঞ্জিনের সাথেই আমরা তুলনা করতে পারি, যখন আমরা সেখানে ইঞ্জিনটি চালানোর জন্য শক্তি প্রয়োজন এবং সেই শক্তিগুলো বিভিন্ন খাদ্য থেকে আমরা পেয়ে থাকি। অন্যান্য ইঞ্জিনের মতো মানুষের দেহ নামক ইঞ্জিনটি চালানোর জন্য চাই শক্তি। মানবদেহ এই শক্তি কোথা থেকে পায়? খাদ্য আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরণ করে ও শক্তি যোগায়। খাদ্যের মূল উৎস সজীব দেহ। খাদ্য মূলত বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। অর্থাৎ বিভিন্ন যৌগের সমন্বয়ে কি আমাদের খাদ্য গঠিত। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে মূলত খাদ্য পাই। খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায়, অর্থাৎ খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায় যে জীবের গঠন, শক্তি উৎপাদন করে ব্যবহৃত হয়। খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টি থেকে তা আমাদের দেহে প্রধানত 3টি কাজ করে। অর্থাৎ খাদ্যের মধ্যে যে সকল পুষ্টি উপাদান থাকে সেগুলো আমাদের শরীরে 3টি কাজ সাধন করে। সেটি হলো জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান ও শরীরবৃত্তীয় কাজ যেমন পরিপাক, শোষণ, রেচন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখো, যদি আমরা খাদ্য গ্রহণ করি তখন কি আমাদের সেটা পরিপাক হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যেমন শোষণ, রেচন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করতেও এটি খাদ্য কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে, পুষ্টি ও পুষ্টিমান। পুষ্টি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয়। দেহে এসব সরল উপাদান শোষণ করে নেয়। শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল কোষে পৌঁছায়। এর ফলে দেহের
প্রতিটি অক্ষের অর্থাৎ প্রতিটি অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে। তাছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়। দেহে খাদ্যের এই সকল কাজই পুষ্টি প্রক্রিয়ার অন্তর্গত। অর্থাৎ যদি আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে এটা ধরো আমাদের মানব দেহ, যদিও বা এরকম না, কিন্তু আমি তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে আঁকছি। ধরো এটা মানব দেহ। এবারে এটা আমাদের যে আমরা যখন একটা যে খাদ্য খাবো, অর্থাৎ সেই খাদ্যটা আমরা যখন গ্রহণ করব, তখন সেটা কি, ধরো এরকম একটা খাদ্য যেটা হলো অনেক বড় বড়, কিন্তু আমরা যখন সেটা মুখ দিয়ে চিবিয়ে খাবো তখন কিন্তু সেটা কি, এটা ভেঙে যাবে। অর্থাৎ দেখো এরকম একটু গুঁড়া থাকবে ধরো। তো এটা যখন আমাদের হজম হবে তখন কিন্তু সেটা একটা সরল পদার্থে পরিণত হবে। অর্থাৎ এরকমের এই প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে কি এই যে সরল খাদ্য হয়ে যায়, এই সরল খাদ্যটা আমাদের দেহের পুষ্টি যোগায়। এই হলো আমাদের সেই প্রক্রিয়াটা। অর্থাৎ পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণসম্পন্ন যেসব উপাদান বা দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম রাখে। অর্থাৎ আমরা যত খাদ্য গ্রহণ করব, পুষ্টিকর খাদ্য গ্রহণ করার মাধ্যমে কি আমাদের দেহে কর্মক্ষম থাকবে। কোন খাদ্য কি পরিমাণ এবং কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে। অর্থাৎ কি, যে খাদ্যে কি পরিমাণ এবং কত রকম উপাদান থাকবে সেটি নির্ভর করে কি খাদ্যের পুষ্টিমান এবং পুষ্টিমূল্য। যেমন সিদ্ধ চালে 79% শ্বেতসার এবং 6% স্নেহ পদার্থ থাকে। এছাড়া সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। 100 গ্রাম চাল থেকে 345/349 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে, অতএব চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ। অর্থাৎ দেখো একটা চালের ভিতরে কি থাকে, এখানে বলা হয়েছে একটা চালের ভিতরে 79% কি থাকে, 79% শ্বেতসার থাকে, আর 6% থাকে স্নেহ পদার্থ। এরকম যদি দেখা হয়, অর্থাৎ 6টা কি এই 79 থেকে অনেক কম, তাহলে আমরা কি বলতে পারি যে চালে কি শ্বেতসারই বেশি আছে, অর্থাৎ শ্বেতসার জাতীয় পদার্থই বেশি আছে। আমিষও কিন্তু এখানে কম আছে, আবার ভিটামিন ও খনিজ লবণও কম আছে। বেশিরভাগ কি আছে, বেশিরভাগ আছে হলো 79%, অর্থাৎ 100%-এর মধ্যে 79%ই কি আছে, শ্বেতসার। অর্থাৎ আমরা তাহলে চালকে কি বলতে পারি, শ্বেতসার জাতীয় পদার্থ। কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্বন্ধে অর্থাৎ সম্পর্কে জানা প্রয়োজন। খাদ্যের প্রকৃতি বলতে এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায়। মিশ্র খাদ্য একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান, যেমন দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। অন্যদিকে বিশুদ্ধ খাদ্য শুধুমাত্র একটি উপাদান থাকে, যেমন চিনি, গ্লুকোজ, এতে শর্করা ছাড়া আর কোনো উপাদান থাকে না। অর্থাৎ মিশ্র পদার্থে কি থাকে, মিশ্র খাদ্যে কি থাকে, মিশ্র খাদ্যের সব উপাদানগুলো অর্থাৎ সব পুষ্টি গুণাগুণ ওই একটা খাদ্যের মধ্যেই থাকে, কিন্তু বিশুদ্ধ খাদ্য কি একটা পুষ্টি গুণাগুণ ওই একটা খাবারের মধ্যেই আছে, আর কোনো পুষ্টি গুণাগুণ সাধারণত ওই খাবার থেকে আর পাওয়া যায় না। এটাই হলো বিশুদ্ধ আর মিশ্রর পার্থক্য। তারপরে কি আছে, খাদ্য উপাদান। খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। অর্থাৎ খাদ্য অর্থাৎ যেটা আমরা গ্রহণ করে থাকি, জৈব উপাদান, যে জৈব উপাদান আমরা গ্রহণ করি এবং আমাদের দেহের বৃদ্ধি, গঠন এগুলো হয়, এই জন্যই কি খাদ্য প্রয়োজন। এই খাদ্যটা রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই সমন্বয়ে গঠিত বলেই কিন্তু আমাদের খাদ্যর ভিতরে অনেক পুষ্টি গুণাগুণ আছে। এই রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয়। অর্থাৎ রাসায়নিক উপাদানকে কি বলা হয়, যে রাসায়নিক উপাদানের কথা বলা হয়েছে সেই রাসায়নিক উপাদানকে আবার কি বলা হয়, খাদ্য উপাদান বলা হয়। তারপরে কি আছে, কেবলমাত্র একটি উপাদান দিয়ে গঠিত এমন বস্তুগুলোর সংখ্যা খুবই কম। অর্থাৎ শুধু একটা পুষ্টি গুণাগুণই তার ভিতর থেকে পাওয়া যাবে এমন খাদ্য খুবই কম। বিশেষ করে সব ধরনের পুষ্টি একটা খাবার থেকে পাওয়া যায়। সব ধরনের বলতে গেলে কিছু কিছু, যেমন 2টা পুষ্টি অর্থাৎ আমিষ, শর্করা এগুলো একসাথে পাওয়া যায়, আমিষ কিংবা প্রোটিন এভাবে পাওয়া যায়।
উপাদান অনুযায়ী বস্তুকে 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ উপাদান অনুযায়ী, অর্থাৎ কত পরিমাণে, অর্থাৎ আমাদের কত পরিমাণ আমরা পুষ্টি একটা খাবার থেকে পেতে পারি, অর্থাৎ সেই পুষ্টিগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা আমিষ বা প্রোটিন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠন। আমিষ কি করে? আমিষ ও প্রোটিন ক্ষয় পূরণ করে, অর্থাৎ দেহের ধরো তোমার একটা হাড় ক্ষতিগ্রস্ত হলো, তুমি যদি আমিষ এবং প্রোটিন খাও সেই হাড়টার ক্ষয় পূরণ হয়ে যাবে। বৃদ্ধি সাধন তোমার বাড়ার জন্য, অর্থাৎ তুমি যদি তোমার যে বৃদ্ধি সেটার জন্য কিন্তু আমিষ এবং প্রোটিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আবার দেহ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। শর্করা বা শ্বেতসার বা কার্বোহাইড্রেট শক্তি উৎপাদন করে, অর্থাৎ আমাদের যে শক্তি যোগায় এই শর্করা বা শ্বেতসার, এটা সাধারণত আমরা চাল থেকে পেয়ে থাকি বেশি। তারপরে স্নেহ বা চর্বি বা লিপিড, অর্থাৎ কি তাপ ও শক্তি উৎপাদন করে। এছাড়া অন্যান্য 3 প্রকার উপাদান বিশেষ প্রয়োজন, অর্থাৎ বিশেষ প্রয়োজন এগুলো হলো আমাদের মূলত উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আবার 3 প্রকার হলো অন্যান্য এছাড়া উপাদান বিশেষ, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন, রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা জাগায়। অর্থাৎ দেখো, এই যে ভিটামিন বা খাদ্যপ্রাণ, এটা কি আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, আবার শক্তি বৃদ্ধি করে, এগুলোর জন্য খাদ্যপ্রাণ বা ভিটামিন দরকার। আবার এখানে কি আছে? খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার অংশ নেয়, পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষ অঙ্গাণু সমূহকে ধারণ ও তাপের সমতা রক্ষা করে। তারপর যদি পাঠ 2-এ চলে যায়, তাহলে কিন্তু সেই উপাদানগুলোকে এখানে বড় করে লেখা আছে। অর্থাৎ দেখো, অর্থাৎ শর্করা আমরা পড়ে এসেছি, কিন্তু এবার শর্করা কার মানে কোন জাতীয় খাদ্যর ভিতরে আছে, আবার কোন জাতীয় খাদ্য আমাদের খেলে এই শর্করার যে পরিমাণটা আমাদের দেহে বৃদ্ধি পাবে, এই সম্পর্কে আলোচনা করা আছে। তো চলো এখানে পড়া যাক। তো এখানে কি পাঠ 2 থেকে 3, 2 ও 3 শর্করা ও আমিষ নিয়ে আলোচনা করা আছে। শর্করা বা শ্বেতসার, আমরা নাস্তায় রুটি, মুড়ি, চিড়া, পাউরুটি ইত্যাদি খাই। অর্থাৎ দেখো, আমরা নাস্তায়, অর্থাৎ আমরা যখন সকালবেলা নাস্তা করি, তখন বিশেষ করে অনেক ফ্যামিলি রুটি কিংবা মুড়ি কিংবা চিড়া কিংবা পাউরুটি খেয়ে থাকে। এগুলো শর্করা জাতীয় খাদ্য। শর্করা শক্তি উৎপাদনের খাদ্য, অর্থাৎ শক্তি উৎপাদনকারী খাদ্য হলো এই আমাদের কি শর্করা, অর্থাৎ আমাদের শক্তি যোগায় কি এই শর্করা। আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানের শর্করার পরিমাণ সবচেয়ে বেশি, কারণ দেখো আমরা যদিও বা অনেকে আমরা যখন একদম ডেইলি রুটিন করে যে মাংস কিংবা শাকসবজি এগুলো খাই না, শাকসবজি কিন্তু প্রতি সময় খাই না, কিন্তু এটা খাওয়া দরকার। কিন্তু দেখো, যেটাই আমরা খেতে যাই কিনা, আমরা ভাত কিংবা রুটি এগুলো দিয়েই খাবো। অর্থাৎ দেখো, মাস্ট বি আমাদের শর্করা কিন্তু আমাদের গ্রহণ করা হয়। শর্করা সহজপাচ্য, সব শর্করায় কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই 3 মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। অর্থাৎ শর্করা কি সমন্বয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টির সমন্বয়ে কি গঠিত হলো এই শর্করা। শর্করা দেহের কর্মক্ষমতা যোগায়। গ্লুকোজ এক ধরনের সরল শর্করা, অর্থাৎ গ্লুকোজের ভিতরে শর্করা ছাড়া আর কিছুই তেমন পাওয়া যায় না। রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে সব শর্করাকে 3 ভাগে ভাগ করা যায়। আবার গঠন অনুযায়ী শর্করাকেও 3 ভাগে ভাগ করা যায়। একটি মাত্র শর্করা অণু দিয়ে গঠিত হয় ম্যানসাকারাইড, অর্থাৎ মনোসাকারাইড। একে সরল শর্করাও বলে, অর্থাৎ এই যে মনোসাকারাইড কিন্তু সরল শর্করা, অর্থাৎ এখানে কিন্তু শর্করার একটি উপাদানই পাওয়া যায়। দ্বিশর্করা ও বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহের শোষণযোগ্য হয়। মানব দেহে পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ মানব দেহে শুধুমাত্র সরল শর্করা গ্রহণ করতে পারে, অর্থাৎ মানব দেহে সরল শর্করাই গ্রহণ করতে পারে, যেমন কি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ও 3টি শর্করার মধ্যে গ্লুকোজ রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। অর্থাৎ গ্লুকোজ কি করে? রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। এখানে চিত্র 13.1 শর্করা জাতীয় খাদ্য। এখানে কি বলা হয়েছে যদি আমরা দেখি, এখানে ভাত দেওয়া আছে, যেটা কিন্তু আমরা বলতে গেলে বাঙালিরা সবাই এই ভাতটাই কিন্তু খায়, অর্থাৎ ভাত। এই যে ভাত, তারপরে কি আলু, এই যে আলু, আবার মুড়ি আছে এর ভিতরে, আবার রুটি আছে, অর্থাৎ এই যে ভাত এবং রুটিটা কিন্তু মানুষ একদম মাস্ট খায়, তাই না? তো শর্করার চাহিদাটা এই জন্যই পূরণ হয়ে যায় সবার।
তো তারপরে যদি আমরা দেখি, অর্থাৎ এখানে কিন্তু ছবির মাধ্যমে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমরা সহজে বুঝে যাবে। শর্করা, স্নেহ ও আমিষের মধ্যে শর্করা সর্বাপেক্ষ সহজপাচ্য। অর্থাৎ দেখো, শর্করা, স্নেহ ও আমিষ এগুলো কিন্তু যদি আমরা আমিষের উদাহরণ নিয়ে যে তখন আমরা এই জিনিসটা ভালো বুঝতে পারবো। তো তখন আমি বুঝিয়ে দেব তোমাদের। দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। 1 গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে। অর্থাৎ 1 গ্রাম শর্করা যদি খাও, অর্থাৎ 1 গ্রাম যদি তুমি খাও শর্করা, তাহলে এটা কি 4 ক্যালোরি তাপমাত্রা উৎপন্ন করে। মানব দেহে প্রায় 300/400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। এ পরিমাণ শর্করা 1200 থেকে 1600 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে দেহের শক্তি যোগায়। বয়স, দেহের ওজন, উচ্চতা, পরিশ্রমের মাত্রার উপর শর্করার চাহিদা নির্ভর করে। অর্থাৎ দেখো, যারা বেশি, অর্থাৎ যারা মাঠে কাজ করে তাদের পরিশ্রমটা বেশি হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে একরকম শর্করার প্রয়োজন। আবার যারা স্কুল কলেজে যায় ছাত্রী, তারা কিন্তু বসে বসে ক্লাস করে, তাদের কিন্তু আবার শর্করার পরিমাণটা ওই মাঠে কাজ করা লোকটার চেয়ে একটু কম হবে। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রামের ওজনের 4.6 গ্রাম হয়ে থাকে। অর্থাৎ কি বলা হয়েছে এখানে, একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা, অর্থাৎ প্রতিদিনের, দৈনিক মানে দিনের, প্রতিদিনের শর্করার চাহিদা কত গ্রাম, তার দেহের প্রতি কিলোগ্রাম, অর্থাৎ 1 কিলোগ্রামে 4.6 হয়ে থাকে। একজন 60 কেজি মানুষের গড় দৈনিক চাহিদা কি 60 গুণ, এবারে যেটা থাকবে তাহলে 4.6, তাহলে 276 গ্রাম একজন 60 কেজি ওজনের পুরুষের যে শর্করার চাহিদা। আমাদের মোট প্রয়োজনীয় কিলো ক্যালোরি, অর্থাৎ ক্যালোরি শর্করা 60 থেকে 70 ভাগ হতে গ্রহণ করা দরকার। তারপরে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে শর্করা ও শ্বেতসারের যে উপস্থিতি নির্ণয় করা হয়েছে একটা পরীক্ষা, সেটা এই পরীক্ষাটা কেমন, যদি সামান্য পরিমাণ ভাতের মাড় একটি টেস্ট টিউবে নাও এবং এর সাথে সামান্য পরিমাণ পানি মেশাও, এবার এর ভিতর 2-3 ফোঁটা আয়োডিন মেশাও, কি ঘটে দেখো, দ্রবণটি নীল বর্ণ ধারণ করবে। এ থেকে উক্ত দ্রবণে শর্করা, শ্বেতসারের উপস্থিতি নির্ণয় করা যায়। যদি আমি একটা বিকার নিই, এখানে এটা ধরো একটা বিকার এঁকে নিলাম, তো এই বিকারটা কি হবে, এই ধরো একটা বিকার, তো এই বিকারে কি হবে, এই বিকারটা যে তার ভিতরে যে এই যে একটা টেস্ট টিউব নিতে হবে, পরিমাণ ভাতের যে একটা টেস্ট টিউব নিলাম, ধর একটা টেস্ট টিউব নিলাম, তার ভিতরে টেস্ট টিউব নাও, এর ভিতরে কি ভাতের মাড় নাও, অর্থাৎ এর সাথে সামান্য পরিমাণ, অর্থাৎ ভাতের মাড় নিলাম, তারপরে কি এর সাথে সামান্য পরিমাণ পানি মেশাও, অর্থাৎ এবারে পানি মেশালাম, তারপরে কি এবার ভিতর 2-3 ফোঁটা আয়োডিন মেশাও, অর্থাৎ এর ভিতরে এবার কি মেশাতে বলেছে, 2-3 ফোঁটা আয়োডিন, অর্থাৎ এই আয়োডিনটা মেশাতে বলা হয়েছে কারণ আয়োডিনের মাধ্যমে এটা বিক্রিয়া করে তারপরে আমাদের এই যে গ্যাসটা এটা উৎপন্ন করবে। কি ঘটে দেখো, দ্রবণটি নীল বর্ণ ধারণ করেছে, অর্থাৎ এই উক্ত দ্রবণে শর্করা, শ্বেতসারের উপস্থিতি নির্ণয় করা যাচ্ছে। তাহলে অভাবজনিত রোগ, অর্থাৎ এই শর্করার অভাবজনিত যে রোগটা, সেটা কি, অভাবজনিত রোগ আহারে কম বা বেশি শর্করা গ্রহণ উভয়ের জন্য দেহে ক্ষতিকর। অর্থাৎ দেখো, তুমি যদি তোমার দিনে যে চাহিদা তার থেকে বেশি যদি শর্করা জাতীয় খাদ্য খেয়ে গ্রহণ করো, সেটাও যেমন দেহের জন্য ক্ষতিকর, তেমনি করে তোমরা যদি কমও গ্রহণ করো সেটাও তোমাদের জন্য ক্ষতিকর। এর জন্য একটা পরিমাণ আছে, সেই পরিমাণ খাদ্য গ্রহণ করাই উচিত। শর্করার অভাবে অপুষ্টি দেখা যায়, অর্থাৎ তুমি যদি শর্করা কম গ্রহণ করো তাহলে কিন্তু এটা তোমাদের অপুষ্টি দেখা যাবে। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে দেহে বিপাক ক্রিয়ার সমস্যা সৃষ্টি হয়। রক্তে শর্করার মাত্রা কমে গেলে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা যায়, যেমন ক্ষুধা অনুভব করা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘামানো, আবার হৃদকম্পন হঠাৎ বেড়ে বা কমে যাওয়া, এরকম। তারপর আমিষ বা প্রোটিন। আমিষ আমাদের দেহের গঠন উপাদান। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে আমিষ গঠিত। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে কি এই আমিষটা গঠিত। আমিষে 60% নাইট্রোজেন আছে। অর্থাৎ আমিষে কিন্তু, দাঁড়াও যদি আমি তোমাদের যদি আমরা দেখতে চাই পরীক্ষাটা কেমন, তাহলে এরকম হবে 100%, অর্থাৎ তুমি যদি দেখো 100%-এর ভিতরে কি, 100%-এর ভিতরে 60% কি আছে,
60% আছে নাইট্রোজেন, অর্থাৎ এই নাইট্রোজেনের পরিমাণ 100 ভাগের 16। তারপরে কি পুষ্টি বিভাজনে আমিষ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল পলিমার। পরিপাক প্রক্রিয়ার দ্বারা এটি দেহে শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এ পর্যন্ত প্রকৃতিজাত দ্রব্যে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। আমরা বাংলা বা ইংরেজি বর্ণমালাগুলো সাজিয়ে যেমন অসংখ্য শব্দ গঠন করতে পারি, অর্থাৎ যেমন দেখো ABC, এটা কিন্তু এক একটা শব্দ, কিন্তু এই ABC বা CDE কে নিয়ে কিন্তু আমরা অনেক বড় বড় শব্দ রচনা করতে পারি ইংরেজি বর্ণমালায়। কিন্তু ধরো আমাদের যে কয়টা দেওয়া আছে অক্ষর, তার সেই কয়টা নিয়ে কিন্তু আমরা এই যে পৃথিবীর সকল ওয়ার্ড কিন্তু আমরা সেই কয়টা শব্দ দিয়ে তৈরি করেছি। তারপরে কি এ কারণে মাছ, দুধ, মাংস ইত্যাদি খাবারের স্বাদ, গন্ধ ও বর্ণের তারতম্য দেখা যায়। তারপরে কি আছে, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে দেহের বৃদ্ধি, তারপরে যে ক্ষয়পূরণ, তারপরে নাইট্রোজেন সমতা ইত্যাদি বজায় রাখার জন্য কিন্তু আমাদের কি অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন। তারপরে যদি আমরা দেখি এখানে কি কি আছে, ডাল, দুধ, মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার। দেখো অনেকে আছে যে এই মাংসটা কিন্তু সহজলভ্য না অনেকের কাছে, আবার মাছটাও কিন্তু অনেকের কাছে সহজলভ্য না। তো আবার দেখা যাবে ডাল, এটা যাই হোক সহজলভ্য, কিন্তু দুধ এগুলো কিন্তু অনেক সময় পাওয়াও যায় না। তো এইগুলোর থেকে যে আমরা চাল কিংবা যে মুড়ি, এগুলো কিন্তু আমাদের শর্করা কিন্তু এই আমিষের তুলনায় অনেক সহজ মূল্যেই কেনা যায়, তার কথাই বলা হয়েছে। এজন্য বলা হয়েছে যে শর্করা সহজপাচ্য হয় আমিষ এবং প্রোটিনের চেয়ে। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দেহে তৈরি হয় না, খাদ্য থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয়। অর্থাৎ দেখো যেগুলো দেহে তৈরি হয় না সেগুলো খাদ্য থেকে সংরক্ষণ করতে হয়। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে নানা রোগের উপসর্গ দেখা যায়, যেমন বমি বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি। সব আমিষ দেহে সমান পরিমাণে শোষিত হয় না। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করার পর শতকরা যত ভাগ অন্ত্র থেকে দেহে শোষিত হয় তার তত ভাগকে সেই আমিষের সহজপাচ্যতার গুণক ধরা হয়। সহজপাচ্যতার উপর আবার কি করা হয় যদি আমরা দেখি, সহজপাচ্যতার উপর আমিষের পুষ্টিমান নির্ভর করে। আমিষের পুষ্টিমান কি আমিষের সহজপাচ্যতার উপর নির্ভর করে। তারপরে কি বলা হয়েছে, যে আমিষ শতকরা 100 ভাগই দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে তাকে সহজপাচ্যতার গুণক 1। এক্ষেত্রে আমিষ গ্রহণ এবং দেহের ধারণের পরিমাণ সমান। সহজ অর্থে বলতে গেলে যতটুকু আমিষ গ্রহণ করা হয় তার সম্পূর্ণটাই দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে, আর তা না হলে সহজপাচ্যতার গুণক 1 হতে কম হয়। মায়ের দুধ ও ডিমের আমিষের, অর্থাৎ ডিমের যে আমিষ, সহজপাচ্যতার গুণক 1, অন্যান্য সব আমিষ এই সহজপাচ্যতার গুণক 1 হতে কম। তারপরে আমিষের উপস্থিতি নির্ণয়, এগুলো নিয়ে আমি পরে একটা ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।